আসসালামু আলাইকুম। আজকে আমরা যে এক্সপেরিমেন্টটি করব সেটি হচ্ছে স্টাডি অফ মাইক্রোপ্রসেসর কন্ট্রোলড পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট বা পিএফআই প্ল্যান্ট। আমাদের এই এক্সপেরিমেন্টটির উদ্দেশ্য হচ্ছে কিভাবে পাওয়ার সিস্টেমের পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভমেন্ট করা যায় এবং কিভাবে মাইক্রোপ্রসেসরের সাহায্যে ক্যাপাসিটর ব্যাংককে সমন্বয় করে পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করা যায়। এই এক্সপেরিমেন্টটি শেষে শিক্ষার্থীরা যে বিষয়গুলি সম্পর্কে জানতে পারবে সেগুলি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের প্রয়োজনীয়তাটা কী এবং পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য কী কী ইকুইপমেন্ট ব্যবহার করা হয় সেগুলো ডেমনস্ট্রেট করতে পারবে। আমাদের এই এক্সপেরিমেন্টটি করতে যে যে ইকুইপমেন্ট প্রয়োজন হবে সেগুলি হচ্ছে একটি অ্যানালগ অ্যামিটার, একটি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট মডিউল, কিছু কানেক্টিং ওয়্যার। এখন আমরা এই ইকুইপমেন্টগুলি সম্পর্কে জানবো এবং দেখব এই ইকুইপমেন্টগুলি আমাদের ল্যাবরেটরিতে দেখতে কেমন। সো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যানালগ এসি অ্যামিটার। এটা দিয়ে আমরা এসি কারেন্ট মেজার করব। এখানে সব থেকে বাম সাইডে এই যে ব্ল্যাক কালারের যে পয়েন্টটা, নবটা, এটা হচ্ছে আমার নিউট্রাল পয়েন্ট। আমরা যখন কানেক্টিং ওয়্যার নিব, কানেক্টিং ওয়্যারের একটা টার্মিনাল আমরা দেব হচ্ছে এই ব্ল্যাক পয়েন্টে। এরপর আমরা তারপরে যেটা দেখতে পাচ্ছি এখানে তিনটাই আছে রেড কালার। সো এই তিনটা দেওয়া হয়েছে আমার ভিন্ন ভিন্ন রেঞ্জ বোঝানোর জন্য। সবার প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 500 মিলি অ্যাম্পিয়ার, তারপরটা আছে 1 অ্যাম্পিয়ার এবং এরপরটা আছে 5 অ্যাম্পিয়ার। তো আমরা যে সার্কিটে আমরা কানেক্ট করব সেই সার্কিটের কারেন্টের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে আমরা নির্ধারিত করব যে আমরা আসলে আমার যে সেকেন্ড যে পজিটিভ টার্মিনালটা ফেজ যেটা, সেটাকে আমরা 5-এ কানেক্ট করব নাকি হচ্ছে 1-এ কানেক্ট করব। তো এখন এই 5 বা 1 এটার উপর ডিপেন্ড করে আমরা স্ক্রিনে কিভাবে বুঝবো যে আসলে কারেন্টটা কত আসছে। আমরা যদি খেয়াল করি, যদি আমরা এখানে লেখা আছে 500 মিলি অ্যাম্পিয়ার, তো 500 মিলি অ্যাম্পিয়ার পয়েন্টে যদি আমি কানেক্ট করি তাহলে আমার স্ক্রিনে দেখেন সবার উপরের যে লাইনটা এটা কি আছে 0, 100, 200, 300, 400 এবং 500। তাহলে তখন আমার খেয়াল করতে হবে একদম উপরের যে স্কেলটা সেটা। এখন আমার যদি এই ডিফ্লেকশন যে কাঁটাটা, সেই কাঁটাটা যদি সামহাও এই মাঝ বরাবর থাকে, একদম 3 বরাবর থাকে, তাহলে বুঝতে হবে যে 300 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট হয়েছে। এখন আমার যদি কারেন্টটা আমরা এবার সার্কিটের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি কারেন্টের মান বেশি হয়, আমরা যদি এবার 5-এ কানেক্ট করতে চাই, তাহলে একদম নিচের যে স্কেলটা 0, 1, 2, 3, 4, 5, তাহলে নিচের স্কেলে খেয়াল করতে হবে। যদি আমার এই বরাবর আসে তাহলে বুঝতে হবে 4 অ্যাম্পিয়ার, এখানে আসলে তাহলে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। একইভাবে মাঝখানে যেটা স্কিপ করলাম 1 অ্যাম্পিয়ার, এটা যখন কানেক্ট করা থাকবে, 1টা আছে এই দুটো স্কেলের মাঝামাঝিতে, এই যে 0, 0.2, 0.4, 0.6, 0.8 এবং 1 অ্যাম্পিয়ার। এর মানে আমার যখন এইখানে কানেক্ট করা থাকবে তখন যদি আমার এই 2 বরাবর থাকে তাহলে বুঝতে হবে 0.4, ঠিকঠাক থাকলে 0.6। সো এইভাবে আমরা খেয়াল করব যে কারেন্টের মানটা আমি কত নাম্বার নবে কানেক্ট করেছি এবং সেই অনুযায়ী আমার ডিসপ্লেতে এই ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা কোথায় আছে সেই অনুযায়ী কারেন্টের মানটা অ্যাম্পিয়ারে কত, মিলি অ্যাম্পিয়ারে কত। থ্যাংক ইউ। ওকে, সো স্টাডি অফ মাইক্রোপ্রসেসর কন্ট্রোল পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্টের যে পিএফআই মডিউল আমরা যা বলছি, সেই পিএফআই মডিউলটা দেখতে ঠিক এরকম। আমরা যদি একটু ক্লোজ ভিউ নেই, ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা গ্রিন বাটন, এগুলো হচ্ছে আমার পুশ বাটন সুইচ, আর তিনটা রেড পুশ বাটন সুইচ। আসলে এই তিনটা গ্রিন বাটন দিয়ে আমরা যে ভিতরে তিনটা ইন্ডাকশন মোটর দেখব, সেই ইন্ডাকশন মোটরের তিনটা সুইচ এখানে। আমরা যদি এই সুইচটা এভাবে প্রেস করি যখন পাওয়ার সাপ্লাই থাকবে, তখন আমার 1 নাম্বার ইন্ডাকশন মোটরটা রান করবে এবং এই সুইচটা প্রেস করলে আমার 1 নাম্বার ইন্ডাকশন মোটরটা অফ হয়ে যাবে। তো এইভাবে আমার তিনটা ইন্ডাকশন মোটরের সুইচ অন করার জন্য গ্রিন বাটন আর তিনটা ইন্ডাকশন মোটরকে অফ করার জন্য তিনটা রেড বাটন।
এবার যদি উপরে আসি, আমার এটা হচ্ছে সেই পিএফআই মাইক্রোপ্রসেসর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্টের আমার যে মাইক্রোপ্রসেসরের ডিসপ্লে, এটা হচ্ছে সেই ডিসপ্লে। এই ডিসপ্লে একটু যদি দেখি খেয়াল করে, এইখানে আমার স্ক্রিনে পাওয়ার ফ্যাক্টর কত আছে সেটা শো করবে, এবং আমি যখন আমার ল্যাগিং পাওয়ার যখন থাকছে তখন যে পাওয়ার ফ্যাক্টর কত আমার সেটা কম্পেনসেট করার পর পাওয়ার ফ্যাক্টর কত আসলো সেটা আমরা এখানে খুব কাছ থেকে খেয়াল করতে পারবো। এরপর আমার এইখানে যে পুরো লেফট সাইডে 3টা রেড বাটন দেখতে পাচ্ছি, এটা আসলে বাটন না, এটা হচ্ছে ইন্ডিকেটিং ল্যাম্প। এটা আমার ভিতরে যখন দেখব আমার 3টা ক্যাপাসিটর ব্যাংক আছে, তো কোন ক্যাপাসিটর ব্যাংকটা কখন অন হচ্ছে, লাইনে আছে, সেটা বোঝানোর জন্য এই ল্যাম্পটা থাকবে। যদি আমার 1 নম্বর ক্যাপাসিটর ব্যাংকটা লাইনে অন হয়ে যায় বা সুইচ অন হয়ে যায়, অ্যাক্টিভ থাকে, তখন এটা জ্বলে উঠবে। একইভাবে যদি আমার 3টাই জ্বলে ওঠে, বুঝতে হবে আমার 3টা ক্যাপাসিটর ব্যাংকই অ্যাক্টিভ আছে। অ্যাট লাস্ট আমার রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 3টা ইয়েলো কালারের ইন্ডিকেটিং ল্যাম্প। এটা হচ্ছে আমি যখন 1 নম্বর মোটরটাকে গ্রিন বাটন মানে এই পুশ বাটন সুইচ দিয়ে অন করছি, তখন সেটা অ্যাক্টিভ আছে কি না সেটা বোঝার জন্য আমি এই ইন্ডিকেটিং ল্যাম্পটা খেয়াল করব। যদি এই ইয়েলো বাটন ইন্ডিকেটিং ল্যাম্পটা জ্বলে ওঠে, আমি বুঝতে হবে যে 1 নম্বর মোটরটা আমার লাইনে আছে, চলছে। একইভাবে 3টা চলে উঠলে বুঝতে হবে 3টাই রানিং অবস্থায় আছে। আচ্ছা, সো এই আমার মডিউলের লেফট সাইডে যদি দেখি, এখানে লেখা আছে মার্কার দিয়ে যদি লেখা হয়েছে অ্যামিটার। সো অ্যামিটারের এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। আমরা যখন অপারেশনে যাব তখন এখানে একটা অ্যানালগ অ্যামিটার কানেক্ট করব। কানেক্ট করে আমরা এই অ্যামিটারে আমরা ভিতরে যে সিটি দেখব, সেই সিটি দিয়ে যে কারেন্টটা মেজার করবে, সেই মেজারকৃত কারেন্টটা আমরা এই অ্যামিটারে দেখতে পাবো। ওকে, সো ভিতরে ইন্টারফেসটা যদি দেখ শুরু করি, একদম নিচের লেফট সাইড থেকে দেখি, এটা হচ্ছে আমার সাপ্লাই লাইন। সাপ্লাই লাইনটা প্রথমে হচ্ছে আমি একটা সিটি ইউজ করছি। এখানে আমার এই যে লাইন কারেন্ট যেটা আছে সেই কারেন্টটা মেজার করার জন্য আমরা এখানে একটা সিটি ইউজ করছি। এই সিটিটার রেটিং যদি খেয়াল করি, এখানে আছে হচ্ছে 5 ভোল্ট অ্যাম্পিয়ার, 5 VA, রেশিও হচ্ছে 30/5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই সিটি দিয়ে এবার আমার লাইন কারেন্টটা চলে আসতেছে আমার এই সার্কিট ব্রেকার। এটা হচ্ছে আমার একটা 3 ফেজ সার্কিট ব্রেকার। 3 ফেজ সার্কিট ব্রেকার হয়ে কারেন্টটা আমি এখানে কানেক্ট করেছি বাসবারে। বাসবার থেকে আমার 3টা লাইন, এবং প্রত্যেকটা হচ্ছে 3 ফেজ লাইন। 3 ফেজ লাইন আমার আসছে হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টে। সো এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের কাজটা হচ্ছে আমার লাইন ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিটা সেম রেখে সুইচিং করার জন্য। তারপর আমার এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে যে তারটা বের হয়ে আসছে, সেটা এখানে আমি নিয়ে আসছি হচ্ছে আমার একটা ইন্ডাকশন মোটরে। এখানে ইন্ডাকশন মোটর অ্যাকচুয়ালি আছে আমার 3টা, এবং 3টার কাজ হচ্ছে ইন্ডাকটিভ লোড হিসাবে আমরা ইউজ করছি। যেমনটা আমরা বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রিয়ালিতে ম্যাক্সিমাম লোড আমাদের ইন্ডাকটিভ লোড থাকে, সেই লোডের ইকুইভ্যালেন্ট একটা লোড বোঝানোর জন্য আমরা এখানে ইন্ডাকশন মোটর ইউজ করেছি। সো প্রথম ইন্ডাকশন মোটরটার রেটিং যদি দেখি, এখানে আছে হচ্ছে 0.56 কিলোওয়াটের একটা মোটর, এবং বাদবাকি যে মোটর দুইটা আছে, একটা পরটা আছে 0.34 বা 37 কিলোওয়াট, এবং লাস্টটা হচ্ছে 0.18 কিলোওয়াটের মোটর। 3টা ভিন্ন মানের 3টা মোটর আমরা এখানে কানেক্ট করেছি, এবং সেকেন্ডটার লাইন এইখান থেকে আসছে, এবং থার্ড মোটরটার লাইন এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট এখানে আসছে। এরপর আমরা যদি আবার একটু উপর থেকে দেখি, আবার এই বাসবার থেকে লাইনগুলা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লাইন একটা করে ফিউজ আসছে। ফিউজগুলো আমরা ইউজ করেছি সেফটি পারপাজে। এই আমার এখানে যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট বা ফার্দার যে আমি এখানে ক্যাপাসিটর ব্যাংকে কানেক্ট করব, তার সেফটির জন্য এই ফিউজগুলো ইউজ করেছি। এই ফিউজগুলোর রেটিং যদি আমি খেয়াল করি, এটা হচ্ছে আমার 10 অ্যাম্পিয়ার রেটিংয়ের একটা ফিউজ আমরা এখানে কানেক্ট করেছি। তো ফিউজ হয়ে আমার সাপ্লাই লাইনটা চলে আসতেছে হচ্ছে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টে। ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে চলে আসবে আমার প্রত্যেকটা ক্যাপাসিটর ব্যাংকে। এখানে ক্যাপাসিটরগুলো ভেরিয়াস মানে ক্যাপাসিটর ব্যাংক আছে। তো যেমন এখানে এটা দেখতে পাচ্ছি আমরা 4.5 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর, এবং 3টা ক্যাপাসিটর মিলে একটা করে ক্যাপাসিটর ব্যাংক ফর্ম করে এখানে টোটাল
আমরা দেখতে পাচ্ছি যদি কাউন্ট করে নেই অ্যাপ্রক্সিমেটলি 18টা ক্যাপাসিটার আছে এবং তিনটা করে সেই ক্যাপাসিটার ব্যাংক ফর্ম করে ডিফারেন্ট মানের ক্যাপাসিটেন্স এখানে তৈরি হবে আমার রিঅ্যাক্টিভ পাওয়ারকে কম্পেনসেট করার জন্য। তো এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট বললাম তিনটা, এই একটা এবং ওই একটা, এই তিনটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে এই ভেরিয়াস ক্যাপাসিটার ব্যাংকে সুইচিং করার জন্য যে আমার কখন কোন ক্যাপাসিটার ব্যাংকটা অন হবে সেটা সিলেক্ট করে দেবে, মানে সেই সুইচিংটা হবে এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে। তারপর আমরা যদি এবার একদম রাইট সাইডে যাই, এইখানে দেখতে পাচ্ছি একটা তিনটা ফিউজ আছে। এই ফিউজ তিনটা অ্যাকচুয়ালি আমরা একটু পরে দেখবো যে একদম মানে ফ্রন্ট ইন্টারফেসে সেখানে আমার মাইক্রোপ্রসেসর বেসড একটা কন্ট্রোলার আছে। তো সেই মাইক্রোপ্রসেসর বেসডের তিনটা ফেজ, সেই ফেজের সেফটির জন্য ওখানে আমরা তিনটা ফিউজ কানেক্ট করেছি। সো এই হচ্ছে আমার ভিতরের ইন্টারফেস। আমরা যখন অপারেশনে যাব তখন ইন ডিটেলস দেখবো যে কিভাবে কোনটার সাথে কানেকশন আছে বা কাজ কিভাবে করছে। সো ভিতরের ইন্টারফেস এই পর্যন্তই। পাওয়ার সিস্টেমে মূলত 3 রকম লোড ব্যবহার করা হয়। প্রথমত রেজিস্টিভ, দ্বিতীয়ত ইন্ডাকটিভ এবং তৃতীয়ত ক্যাপাসিটিভ লোড। এখান থেকে আমরা মূলত ইন্ডাকটিভ লোড সম্পর্কে বিশদভাবে জানব। ইন্ডাকটিভ লোডে কারেন্ট ভোল্টেজ থেকে ল্যাগ অর্থাৎ পিছিয়ে থাকে এবং এই পিছিয়ে থাকাই পাওয়ার ফ্যাক্টরের অবনতির মূল কারণ। এজন্য আমাদের এই ফেজ ডিফারেন্স অর্থাৎ থিটা এর পরিমাণ কমানোই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য আমরা মূলত ক্যাপাসিটিভ লোড ইউজ করি, যেখানে কারেন্ট লিড পজিশনে অর্থাৎ ভোল্টেজ থেকে এগিয়ে থাকে। এই ফেনোমেনা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভে সাহায্য করে, অর্থাৎ ইন্ডাকটিভ লোডে সৃষ্ট হওয়া ফেজ ডিফারেন্সকে কমিয়ে আনে এবং ইউজফুল ওয়ার্কের পরিমাণ বাড়িয়ে দেয়। পাওয়ার ফ্যাক্টর কারেকশন অর্থাৎ সিস্টেমের রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই অনেকভাবে দেওয়া যেতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্ট্যাটিক ক্যাপাসিটরের ব্যবহার, সিনক্রোনাস কন্ডেন্সারের ব্যবহার এবং ফেজ অ্যাডভান্সারের ব্যবহার। ক্যাপাসিটর সিস্টেমে লিডিং কারেন্ট ড্র করে, যেটি ল্যাগিং কারেন্টকে নিউট্রালাইজ করে এবং এটির মাধ্যমে পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করে। এখন আমরা দেখব কিভাবে ক্যাপাসিটর সিস্টেমের রিঅ্যাক্টিভ পাওয়ারকে কম্পেনসেট করে এবং পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করে। প্ল্যান্টের অপারেশনে যাব আমরা কিভাবে কাজ করে। তো অপারেশনে যাওয়ার আগে আমরা কানেকশনগুলো একটু দেখব। প্রথমে এখানে কানেকশন খুবই ছোট, অল্প কানেকশন। একটা অ্যামিটার আছে শুধু, আমরা একটা অ্যামিটার এখানে নিয়েছি। অ্যামিটারের এটা হচ্ছে আমার নেগেটিভ। এই নেগেটিভ টার্মিনালটা আমরা এখানে কানেক্ট করব হচ্ছে আমার এখানে যে মডিউলের গায়ে যেখানে প্লাস মাইনাস সাইন দেওয়া আছে, সেই নেগেটিভটা আমরা এখানে মাইনাস মানে নেগেটিভে কানেক্ট করে দিলাম এবং আমার যে পজিটিভ টার্মিনালটা রেড সেটা এখানকার এই প্লাসে কানেক্ট করব। এবং আমরা অলরেডি অ্যামিটারের কানেকশন আমরা শিখেছি যে আমরা যে 5টা ছিল এর মধ্যে আমরা 5 অ্যাম্পিয়ারে কানেক্ট করেছি। আমরা লাইন কারেন্টটা অ্যাজিউম করছি যে এই রেঞ্জে হবে, এই জন্য। তো এই হচ্ছে অ্যামিটার কানেকশন। অ্যামিটার কানেকশন শেষ করার পর আমাদের কানেকশন অ্যাকচুয়ালি কমপ্লিট। আমাদের একটা কাজ বাকি শুধু। আমরা যে ভিতরে পরিচয় যখন করেছিলাম তখন বলেছিলাম যে এখানে একটা 3 ফেজ সার্কিট ব্রেকার আছে। আমরা যখন এই 3 ফেজ সার্কিট ব্রেকারটা অন করব তখনই আমার টোটাল মডিউলে পাওয়ার সাপ্লাই চলে আসবে। তো আমরা এখন ব্রেকারটা অন করে দিচ্ছি। ব্রেকারটা অন করে দিয়েছি। আমরা যদি এখন এই ডিসপ্লেটার দিকে খেয়াল করি, আমার ডিসপ্লেতে সাপ্লাই চলে আসছে। এখন আমরা অপারেশনের জন্য রেডি। ডিসপ্লেতে এখানে লাইট দেখতে পাচ্ছি, মানে আমার সাপ্লাই ওকে। এখন আমরা এই ফার্স্ট গ্রিন পুশ বাটনটা দিয়ে 1 নাম্বার ইন্ডাকশন মোটরটাকে লাইনে নিয়ে আসবো। আমরা যদি প্রথম মোটরটাকে স্টার্ট করি এবং প্রেস করে দেখতে পাচ্ছি এখানে ইয়েলো ইন্ডিকেটিং ল্যাম্পটা জ্বলে উঠেছে, তার মানে প্রথম মোটরটা অপারেশনে আছে। এই অবস্থায় আমার পাওয়ার ফ্যাক্টর আছে 0.761 এবং কারেন্টের ভ্যালু আছে 0.4 অ্যাম্পিয়ার। এখন একটা সার্টেন সময় পর আমার প্রথম ক্যাপাসিটর ব্যাংকটা নিয়ে নিবে। টাইম লাগটা 0.29 সেকেন্ড বা 0.3 সেকেন্ড এখানে প্রোগ্রাম করা আছে। আমরা ওয়েট করি যে দেখি যে কীভাবে এই ফার্স্ট ক্যাপাসিটর ব্যাংকটা লাইনে চলে আসছে। তো আমরা এবার
এই অনুযায়ী আমার কারেন্টের ভ্যালুটা কমে আসছে 0.1 এবং ক্যাপাসিটি আমি এখন যদি 2 নাম্বার মোটরটা দিয়ে দিই দেখা যাচ্ছে আমার 2 নাম্বার মোটর দেওয়ার ফলে আমার পাওয়ার ফ্যাক্টরটা কমে গেল। এখন পাওয়ার ফ্যাক্টর আছে 0.903, কিন্তু কারেন্টের মানটা কিন্তু বেড়ে গেছে 0.8 অ্যাম্পিয়ার। তো তার মানে কি আমার পাওয়ার ফ্যাক্টর কমার সাথে সাথে কারেন্টের মানটা বেড়ে গেছে। তো এটাকে মিনিমাইজ করার জন্য সে প্রোগ্রাম অনুযায়ী আরেকটা ক্যাপাসিটার ব্যাংকে সে নিয়ে নিবে। যেহেতু ক্যাপাসিটার আমার রিয়েক্টিভ পাওয়ারটা কম্পেনসেট করবে, তাই আরেকটা ক্যাপাসিটার ব্যাংক যখন অপারেশনে আসবে ল্যাগিং পাওয়ারটাকে মিনিমাইজ করে পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করবে। তো আমরা ওয়েট করছি যে আরেকটা ক্যাপাসিটার সে নিচ্ছে কতক্ষণ করে নেয়। তো এখন পর্যন্ত আছে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 0.90, আর মোটামুটি 0.9190 এটা বেশ প্রিটি গুড একটা ফিগার পাওয়ার ফ্যাক্টরের জন্য। তো আরেকটু ওয়েট করবো। যদি ওকে, এটা এখন পাওয়ার ফ্যাক্টর আছে 0.904, অ্যাপ্রক্সিমেটলি এখন আরেকটা ক্যাপাসিটার ব্যাংক অন হয়ে যাবে। ওকে, সো আমার আরেকটা ক্যাপাসিটার ব্যাংক অন হয়ে গেছে। এখন আমার পাওয়ার ফ্যাক্টরটা আরও ইমপ্রুভ করলো, কারণ রিয়েক্টিভ পাওয়ারটা আরও কম্প্রেসেড হয়ে গেছে। আমার দেখতে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অলমোস্ট 1-এর কাছাকাছি, এবং কারেন্টটাও এখন হচ্ছে কমে গেছে। কারেন্টটা কমে 0.4-এর কাছাকাছি। আমরা যদি এখন আরেকটা মোটর অন করতে চাই, এখন আমার 3টা মোটর অপারেশন আছে। দেখতে পাচ্ছি পাওয়ার ফ্যাক্টর আছে এখন 0.76, মানে আবার কমে গেছে। ওই সার্কিটে ইন্ডাকটিভ লোডের পরিমাণটা অনেক বেড়ে গেছে, এবং এই কারণে পাওয়ার ফ্যাক্টর কমার জন্য আমার কারেন্ট হয়ে গেছে এখন 1.5 অ্যাম্পিয়ার। কারণ এখন সার্কিটে 3টা মোটর অপারেশন আছে, 1, 2, 3। এখন এই পাওয়ার ফ্যাক্টর যেটা আমার কমে গেছে, ল্যাগিং আছে, এটাকে ইমপ্রুভ করার জন্য আমাদের 3টা ক্যাপাসিটার ব্যাংকে এখন অন হয়ে গেল, এবং এর ফলে আমার পাওয়ার ফ্যাক্টর হয়ে গেছে এখন 0.82, মানে ইমপ্রুভ করে গেছে। পাওয়ার ফ্যাক্টর যখন 83, তখন আমার খেয়াল করি কারেন্টের মানটা আবার 1.5 থেকে কমে 1.2-তে চলে আসছে। সো এভাবে আমরা যদি এখন দেখি যে মোটরগুলো যদি অফ করে আস্তে আস্তে কমানোর চেষ্টা করি, তো প্রথম যে আমার ইন্ডাকশন মোটরটা ছিল সেটাকে আমি অফ করে দিলাম। তাতে কী হলো, আমার ল্যাগিং পাওয়ারটা কমে গেল। সেক্ষেত্রে কী হচ্ছে, আমার পাওয়ার ফ্যাক্টর কিন্তু প্রিটি গুড বেড়ে গেছে 0.96। এর কারণে পাওয়ার ফ্যাক্টর যখন বেড়েছে, কারেন্ট ঠিক রিভার্সলি কমে গেছে 0.6 অ্যাম্পিয়ার। সো আমি যদি পাওয়ার ফ্যাক্টর আরও কমাই, পাওয়ার ফ্যাক্টর না, আমরা যদি ইন্ডাকটিভ লোডটা যদি আরও কমিয়ে দিই, দেখা যাবে যে পাওয়ার ফ্যাক্টর আরও বাড়বে। কিন্তু আমার মনে হয় এখন আর কম্পেনসেট করা আমাদের জন্য 0.96 প্রিটি গুড ফিগার ফর পাওয়ার ফ্যাক্টর। যদি সেটা প্রোগ্রামিং অনুযায়ী সাফিসিয়েন্ট থাকে, তাহলে দেখা যাবে সে অটোমেটিক একটা ক্যাপাসিটার ব্যাংক সে ছেড়ে দিচ্ছে, যদি পাওয়ার ফ্যাক্টর আমার যে পরিমাণ সেট করা আছে তার থেকে বেশি থাকে। তো আমরা একটু ওয়েট করি। তার মানে হচ্ছে এই দুটো ইন্ডাকশন মোটরকে কম্পেনসেট করার জন্য 3টা ক্যাপাসিটার ব্যাংকের প্রয়োজন। তাহলে আমরা আরেকটা অফ করে দিই। যখন শুধুমাত্র একটা মোটর রানিং অবস্থায় আছে আর 3টা ক্যাপাসিটার ব্যাংক, তখন আমার রিয়েক্টিভ পাওয়ারটাই, মানে আমার লিডিং পাওয়ারটাই বেশি, যার কারণে কিন্তু আমরা একটা নেগেটিভ সাইন দেখতে পাচ্ছি। পাওয়ার ফ্যাক্টর আছে এখন -0.40, এবং এই অবস্থায় কারেন্টের ভ্যালুটাও আমরা 0.2 অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছি আমরা। তো এখন আস্তে আস্তে লিডিং পাওয়ারটা কমতে থাকবে, কারণ সুইচটা ছেড়ে দিল। এই তো আমরা মাত্র দেখতে পেলাম এই ক্যাপাসিটার ব্যাংকটা ছেড়ে দিয়েছে কন্ট্যাক্ট থেকে।
যার কারণে এখন কিছুটা মিনিমাইজ হলো এবং পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করে 0.865, কারেন্টটাও আরও কমে গেছে 0.1 অ্যাম্পিয়ার। সো এভাবে আমরা আসলে বুঝতে পারলাম, আমি যদি এই ক্যাপাসিটি মানে ইন্ডাকশন মোটরটা অফ করে দিই, দেখা যাবে যে এই ক্যাপাসিটি ব্যাঙ্কগুলো ছেড়ে দিচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে আমরা আসলে বুঝতে পারলাম যে পাওয়ার ফ্যাক্টরের সাথে আমার কারেন্টের রিলেশনটা যদি আমার লাইন ভোল্টেজ এবং টোটাল পাওয়ারটা সেম থাকে, তাহলে আমার পাওয়ার ফ্যাক্টরের সাথে লাইন কারেন্টের সম্পর্কটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। আমার যদি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে তাহলে লাইন কারেন্ট কমবে, আর লাইন কারেন্ট কমলে আমার লাইনের লসটাও কমে আসবে। সো আমরা এটাই চাই যে পাওয়ার ফ্যাক্টরটা একটা রিকোয়ার্ড ভ্যালু পর্যন্ত থাকুক এবং লাইন কারেন্টটা কম থাকুক। সো এক্সপেরিমেন্ট থেকে এটাই বুঝতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা দেখব আমাদের এই এক্সপেরিমেন্টের ওপর আমরা যদি একটি আইডিয়াল ল্যাব রিপোর্ট তৈরি করতে চাই তাহলে সেটি কেমন হতে পারে। একটি আইডিয়াল ল্যাব রিপোর্টে প্রথমে কভার পেজ লেখার পর সর্বপ্রথম যে পয়েন্টটি আসে সেটি হচ্ছে এক্সপেরিমেন্টের নাম। এক্সপেরিমেন্টের নাম লেখার পর এই এক্সপেরিমেন্টের কি কি উদ্দেশ্য বা অবজেক্টিভ আছে সেইগুলি আমাদের লিখতে হবে। এক্সপেরিমেন্টের অবজেক্টিভ লেখা হয়ে গেলে এই এক্সপেরিমেন্ট রিলেটেড যে থিওরিগুলো আছে সেইগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে হবে। থিওরি আলোচনা শেষে এই এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের কি কি ইকুইপমেন্ট প্রয়োজন সেটির একটি লিস্ট তৈরি করতে হবে। ইকুইপমেন্ট লিস্ট তৈরি করার পর আমাদের সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে। সার্কিট ডায়াগ্রামের পর আমাদের ডেটা টেবিল আঁকতে হবে। ডেটা টেবিলের উপাত্তগুলি আমরা সার্কিট ডায়াগ্রামের কানেকশন সেট আপ করার পর সেখান থেকে পাবো। এরপর ডেটা টেবিলে যদি কোনো প্রয়োজনীয় ক্যালকুলেশন থাকে তবে সেগুলি আলাদা একটি পয়েন্ট অর্থাৎ ক্যালকুলেশনের আন্ডারে ডিটেল এ করে দেখাতে হবে। প্রাপ্ত ডেটাগুলির সাথে যদি কোনো রিলেটেড গ্রাফ থাকে তাহলে সেটি আঁকতে হবে। একটি এক্সপেরিমেন্টের সারাংশ মূলত এটি ডিসকাশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এখানে স্টুডেন্ট তার রিফ্লেকশন প্রদান করে। রিফ্লেকশন বলতে মূলত স্টুডেন্টের আন্ডারস্ট্যান্ডিং বোঝায়। এখানে সে কি কি শিখতে পেরেছে সেগুলি ফুটিয়ে তুলবে। এগুলি শিখতে গিয়ে তার কি কি ডিফিকাল্টিজ ফেস করতে হয়েছে সেগুলি বলবে। এই ডিফিকাল্টিজগুলি সে কিভাবে সলভ করছে সেগুলি বলবে, বা এক্সপেরিমেন্টে গিয়ে আরো কিভাবে সুন্দর করা যেত সেগুলি সম্পর্কে আলোচনা করবে। সবার শেষে যদি এই এক্সপেরিমেন্টে কোনো কোশ্চেন দেওয়া থাকে তাহলে এগুলোর আনসার করে ল্যাব রিপোর্টের শেষ অংশে দিয়ে দিতে হবে। আজকের এক্সপেরিমেন্ট এই পর্যন্তই এবং সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।